লাঠি চালিয়ে দাও, লাঠি সবই তো জমিয়ে তুলে মাহিন, জমিয়ে তুলে মাহিন। এই সেই জমিয়ে তোলা মাহিন, যে জমিয়ে যদি না থাকতো জমিয়ে যদি না থাকতো আজও ভারতবর্ষ স্বাধীন হতো না। আমরা জানি প্রায় কম বেশি 200 বছর ইংরেজ আমাদের দেশে রাজত্ব করেছিল। 1757 সালে পলাশীর প্রান্তরে ইংরেজ লর্ড ক্লাইভের নেতৃত্বে নবাব সিরাজদৌল্লার বাহিনীর সঙ্গে যুদ্ধ হয় এবং অন্ত্রঘাতী যুদ্ধে নবাব বাহিনী তারা বেইমানি করায় ইংরেজদের জয় হয় এবং তখন থেকে বাংলার তথা ভারতবর্ষের আকাশ থেকে স্বাধীনতার সূর্য অস্ত চলে যায়। বিদেশি বেনিয়ারা তারা আমাদের দেশ শাসন করে। এই বিদেশি বেনিয়াদের গোলাম হয়ে যায় আমার দেশের ব্রাহ্মণ্যবাদীরা, যারা আজকে বলছে এ দেশ আমাদের, মুসলমানরা তোমরা পাকিস্তানে চলে যাও, নইলে তোমাদের স্থান কবরস্থান। তারা সেদিন ইংরেজদের গোলামগিরি করেছিল, ইংরেজদের দালালদিগিরি করেছিল। মুসলমানরা তারা শুরু থেকে ইংরেজদের বিরোধিতা করে এসছে। যেহেতু ব্রিটিশের আগে ভারতবর্ষে রাজত্ব করতেন মুসলিম রাজা বাদশারা, তাই ইংরেজ যেদিন ঘোষণা করলেন এই দেশ আমরা চালাচ্ছি, আমাদের হুকুমত চলবে, সেদিন আমাদের আকাবির উলামা হযরতরা ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠলেন। ভারতবর্ষের কৃতি সন্তান শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহে, সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে, তিনি 1803 সালে তিনি গোটা ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে দেশ স্বাধীন করার জন্য তিনি যুদ্ধের ডাক দিলেন, সংগ্রামের ডাক দিলেন এবং তারই অনুপ্রাণিত হয়ে আমার দেশে আমরা নাম শুনেছি তিতুমির মীর নিসার আলী, যিনি উত্তর 24 পরগনায় বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। সেই জনাব হযরত মাওলানা হাফেজ নিসার আলী তিতুমির তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলায় ইংরেজদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আন্দোলন গড়ে তুলেছিলেন। এই সেই জমিয়ত উলামা হিন্দ, যারা ইংরেজদের বুলেটের সামনে বুক চিতিয়ে বুলেটের গুলি বুকে ধারণ করে নিয়েছেন। প্রমাণ আছে, কোন ওলামাদের পিঠের চালে বুলেটের গুলি লাগেনি, তাদের প্রত্যেকের সিনাতে বুলেটের গুলি লেগেছে। বড় দুঃখের বিষয়, আজকের আমাদের ইতিহাস আমাদের ছেলেদেরকে আমরা জানাই না। দেশ স্বাধীন করলাম আমরা, রক্ত দিলাম আমরা, আন্দোলন করলাম আমরা, ব্রিটিশকে দাঁড়ালাম আমরা। আজ যারা ব্রিটিশের দালালতি করলো, যারা বিপ্লবীদেরকে ব্রিটিশকে ধরিয়ে দিল, তারা আজকে দেশের শাসন ক্ষমতায় বসে আমাদেরকে দেশ ছাড়ার জন্য তারা হুঙ্কার দিচ্ছে। তাই দোস্তবর্গ, ইতিহাস জানতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এই দেশ আমাদের, যদি আলেম ওলামা জমিয়ত উলামা হিন্দ সাংগঠনিকভাবে যদি ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাতেন, এই দেশ আজও পরাধীন থাকতো। নেতাজি সুভাষচন্দ্রের বংশধর, তার কাকা সম্পর্ক হয় শিশির বসু, তিনি ব্যক্ত করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে আমরা রিসার্চ করে দেখেছি ভারতবর্ষ সম্পর্কে যদি জমিয়ত উলামা হিন্দ, আলেম ওলামা এবং মুসলিম সম্প্রদায় যদি এগিয়ে না আসতো, ব্রিটিশের বিরুদ্ধে যদি তারা রুখে না দাঁড়াতো, তাহলে আজও ভারতবর্ষে পরাধীন থাকতো, আজও বিদেশি শাসন কায়েম থাকতো। তাই দোস্তবর্গ, ইতিহাস জানতে হবে। আজকের অনেক বড় বড় কথা বলছে,
আরএসএস বিজেপি যারা ভাবছে এই দেশ থেকে মুসলমানকে আমরা কুকুর ছাগলের মতো রাখবো, তাই তারা কখনো শাহবানু মামলা, কখনো এনআরসি, কখনো এনপিআর, কখনো ইউসিসি, এমনি পাওয়ার সিভিল কোড, এবং এখন লেগেছে মুসলমানদের ওয়াকফ সম্পদ হস্তগত করার জন্য। এরা চক্রান্ত করছে। ওয়াকফ সম্পদ, মসজিদ মাদ্রাসার জায়গা মুসলমানদের অল্প পার্টি নিজস্ব সম্পদ। এটা কারণ কোন অন্য সম্প্রদায়ের জায়গা নয়, আর সরকারের বাবাকেলকে জায়গা নয়। এই জায়গা মুসলিমদের। ভারতবর্ষের তৃতীয় বৃহৎ সম্পদ হল ওয়াকফ, ডিফেন্স, রেল, এবং তৃতীয় স্টেট হলো ভারতবর্ষের ওয়াকফ মুসলিমদের সম্পদ। প্রায় 9 লক্ষ ওয়াকফ সম্পদ আছে। সরকার চাইছে মুসলমানদের এই ওয়াকফ সম্পদগুলো হস্তগত করে মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে তছনছ করে দেওয়া হবে। তাই ওয়াকফ আইন, ওয়াকফ অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে তুলেছিল, বাধার কারণে সেটা পাস হয়নি। তাই গোটা দেশের মতামত জানার জন্য গতকাল তার ডেট শেষ হয়ে গেছে। মতামত চেয়েছে যে ওয়াকফ সরকারের আওতায় আসবে কি আসবে না। আইন করতে চাইছে, আইন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দরগা, সমস্ত মুসলিম প্রপার্টি তারা হস্তক্ষেপ করতে চাইছে, তারা নিজেদেরকে করে নিতে চাইছে, যার কারণে সমস্ত মুসলিম সংগঠন